একটা ফুটবল ম্যাচ একবার একটা দলকে স্বর্গে পাঠালো, এরপরে নরকে টেনে আনলো। নরক থেকে স্বর্গ, স্বর্গ থেকে নরক। একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামলো, সেখানে কত নাটক জমলো। দিন শেষে সেখানে একটা জয়ী দলকে খুঁজে পাওয়া গেল, আর পাওয়া গেল একটা হারা দল। কিন্তু যে দলটা হারলো তারা কি আসলেই হারলো, আর যে দলটা জিতলো তারা কি আসলেই জিতলো? একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ আমরা দেখলাম, সম্ভবত এইবারের বিশ্বকাপের সেরা ফুটবল ম্যাচটা, যেখানে বিদায় হয়ে গেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গনসালো রামোসের এক গোলে ভর করে চলে গেছে রাউন্ড অফ 16-এ। বলা যত সহজ, ম্যাচের গল্প ততই কঠিন। ম্যাচের গল্প পরতে পরতে জমেছে, ম্যাচের গল্প এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখান থেকে স্নায়ু চাপ সম্ভবত একেবারে শীর্ষে গিয়ে পৌঁছেছে। নাভিল খান, সম্ভবত আমি এই ব্যাপারে শিওর যে আমি এইবারের বিশ্বকাপের সেরা ফুটবল ম্যাচ দেখলাম। আপনি যারা এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখেছে সবাই আমার মনে হয় একটা পয়েন্টে এসে এক হবেন। এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটাই আমরা দেখেছি, যেই ম্যাচটা প্রথম 45 মিনিট ছিল এরপর সেই ম্যাচে 2-1 গোল হলো, অফসাইডে গোল বাতিল হলো, তাও আবার 3টা গোল বাতিল হয়েছে অফসাইডে। লাস্ট যেই গোলটা হলো সেটা যে আপনার ইনজুরি টাইমে গোল হয়েছে, সেই ইনজুরি টাইমে যে আলটিমেটলি আমরা দেখলাম ক্রোয়েশিয়ার বিদায়। একটা ভিএআর এর হস্তক্ষেপ দেখলাম সেইখানে। ওই যে ভিএআর এর এখন কাজটা কিভাবে কি হচ্ছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, বাট দিন শেষে হচ্ছে পর্তুগাল তারাই জায়গা করে নিল রাউন্ড অফ 16-এ। আপনি বলছেন ক্রোয়েশিয়ার বিদায়, আমি বলবো ক্রোয়েশিয়ার আরেক মহাতারকার তারও আসলে বিদায়টা নিশ্চিত হয়ে গেছে এই ম্যাচ দিয়েই, নান আদার দ্যান লুকা মদ্রিচ। একটা ইমোশনাল ফুটবল ম্যাচ আপনি দেখেছেন, মানে আপনি যে দলের সমর্থক হন না কেন, আপনি একটা ইমোশনের ভেতর দিয়ে পৌঁছেছেন, গেছেন। আমার ধারণা ওই ফুটবল ম্যাচ দেখার পরে আপনি যখনই আমাদেরকে শুনছেন না কেন বা দেখছেন না কেন, আপনার ভেতরে এখনও টক বগিয়ে সেই ইমোশন কাজ করছে। ম্যাচের শেষটায় আমরা যাই, মানে ম্যাচের প্রতি পরতের নাটক নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, কিন্তু ম্যাচের শেষে আমরা যাই যখন লুকা মদ্রিচকে এসে গনসালো রামোস জড়িয়ে ধরছেন। কারণ গনসালো রামোস জানেন যে তিনিই আসলে লুকা মদ্রিচের বিদায়টা নিশ্চিত করেছেন। লুকা মদ্রিচের বয়স 40 বছর এবং এরপরে তার আর বিশ্বকাপ খেলা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে আমরা দেখলাম যে মাতেও কোভাচিচ, তিনি মানে হাউমাউ করে কাঁদছেন, মাঠে বসে পড়েছেন। ওই সময় তাকে সান্ত্বনা দেবেন কে? এক একজন ক্রোয়েশিয়ার ফুটবলার পড়ে আছেন, আর পর্তুগালের ফুটবলাররা তারা যে খুব বাঁধ ভাঙা উদযাপন করবেন তাও তো না। মানে সেই উদযাপনের সময় কই? কারণ কিছুক্ষণ আগে যখন ক্রোয়েশিয়া বল জালে পাঠিয়েছিল তখন তো পর্তুগাল ভেবেছিল যে এই ম্যাচ তাদেরকে আবারও এক্সট্রা টাইমে নিয়ে যাচ্ছে। কোভাচিচকে টেনে তুলেছিলেন লুকা মদ্রিচই। তার নিজেরও আসলে বিদায়ের সময়টা চিন্তা করেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা দেখলাম, তিনি এসে মদ্রিচকে খুঁজে নিলেন, মদ্রিচের সাথে কোলাকুলি করলেন, তাকে বিদায় জানালেন। পর্তুগালের ফুল টিমকেও আমরা দেখলাম, অলমোস্ট সবাই যে মদ্রিচের সাথে সেই কাজটা করলেন। ওই ম্যাচের ওটা তো একটা ড্রামাটিক এন্ড ছিল। যদি সেখানে ওই গোলটা হয়ে যেত তাহলে চিন্তা করেন সেটা পর্তুগালের জন্য মানে কতটা ডিমোরালাইজ সিচুয়েশনে তারা চলে যেত ম্যাচের ওই মোমেন্টে গোল খাওয়া। লাস্টের কথা যদি বলছেন, লাস্টের আরও একটা মোমেন্ট আপনাকে ইমোশনাল করতে বাধ্য হবে যখন আপনি দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে নাম্বার 21 জার্সি। সেই জার্সিটা হচ্ছে দিয়েগো জতার জার্সি, যার মৃত্যুবার্ষিকী, যাকে আমরা হারিয়েছি 1 বছর হয়ে গেছে। এবং সেই দিয়েগো জতার জার্সিতেই ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো দল নিয়ে স্টেডিয়ামে ছবি তুললেন এবং দর্শকদেরকেও জানিয়ে দিলেন, জতা তুমি ওপারে গেলেও আছো আমাদের সাথেই। ঠিক আজকের এই দিনেই দিয়েগো জোতাকে হারিয়েছিল ফুটবল বিশ্ব, গোটা বিশ্বই। এবং ঠিক 1 বছর পর এই ম্যাচে পর্তুগালের আসলে কি জেতার কথা ছিল? ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, ক্রোয়েশিয়া যেভাবে লড়েছে, তারপরে পর্তুগালকে ম্যাচে তো আসলে খুঁজে পাওয়ার কথা ছিল না। সম্ভবত দিয়েগো জোতার জন্যই পর্তুগাল জিতেছে। ক্রিস্টিয়ানো রোনালদো তো সেটা একবারকে মেনেই নিচ্ছেন যে এই জয়টা আসলে দিয়েগো জোতার জন্য। এত সব ইমোশনের ভেতর দিয়ে যাওয়ার পরে যখন আপনি শেষ দৃশ্যে দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার পর্তুগাল আজকের এই ম্যাচে আওয়ে কিট পরে নেমেছিল, একটা লাল রঙের জার্সি পরে, পেছনে নাম নাই, শুধুমাত্র নাম্বার 21 লেখা। এরপরে রোনালদো লিড করছেন তার পুরো দলকে, পর্তুগালের সমর্থকরা আছেন যেই এন্ডে, সেখানে গিয়ে রোনালদো যেতে যেতে তার প্রতি পদক্ষেপে তিনিও কাঁদছিলেন। এরপর একটু থামলেন, বোধহয় মনে পড়লো তার যে হি ইজ আ লিডার অ্যান্ড হি শুডন্ট ক্রাই। এরপরে গিয়ে রোনালদো ওখানে গিয়ে পুরো উদযাপনটা করলেন আসলে দিয়েগো জোতাকে ডেডিকেট করে।
এই হচ্ছে ম্যাচের ইমোশনাল কাজ কারবার, এই হচ্ছে ম্যাচের ইমোশনাল। না, আরো একটা পার্ট মনে হয় আপনার বাকি আছে ইমোশনাল, যেটা হচ্ছে ম্যাচের আগে আমরা দেখলাম পর্তুগিজ মিডিয়াতে ক্রিস্টিয়ানো রোনালদোর বোন হচ্ছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোরও শেষ ম্যাচ হতে পারে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের পর তিনি তার ন্যাশনাল টিমের হয়ে আর কন্টিনিউ করবেন না। সুতরাং ওই মোমেন্টটাও প্রতিটা ফ্যান, আপনার পর্তুগালের ফ্যান হওয়া লাগবে না, আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান হওয়া লাগবে না, যিনি ফুটবলের ফ্যান তার কাছেও মনে হচ্ছে যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেওয়া হলো, ওটাই কি তাহলে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ ছিল? যাক, এই রাউন্ডের এই বাধাটা পর্তুগাল টপকে গেছে। এখন কিভাবে টপকালো আমার মনে হয় এটা নিয়ে কথাটা আসলে বলা যায়। আমরা একদম শেষ থেকে শুরু করি, মানে যেখানে পর্তুগাল বেঁচে গেছে, ক্রোয়েশিয়ার গোল বাতিল হয়েছে, আমরা ওই পয়েন্ট থেকেই আসলে শুরু করতে চাই। পর্তুগাল এখন চাইলে ক্রিকেটকে ধন্যবাদ দিতে পারে, মানে ক্রিকেটের একটা প্রযুক্তির কারণেই মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পরের রাউন্ডে চলে গেছে। মানে ওইখানে অফসাইড কি করে হলো, এই নিয়ে তো ধাঁধা, আর এই নিয়ে তো তর্ক আর বিতর্ক। প্রথমে রেফারি তো গোলটা স্ট্যান্ড করতে দিয়েছিলেন, গাভারদিওল যে গোল করেছিলেন, এরপরে ক্রোয়েশিয়া তো উদযাপনও করেছিল। এরপরে ঘটনাটা আসলে কি ঘটলো ব্যাখ্যা তো তার প্রয়োজন, তাই না? এখানেই এসছে স্নিকোমিটার, মানে আপনি দেখেন তো ক্রিকেটের স্নিকোমিটার, ফুটবলে তো আবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে সেম থিং, মানে টেকনোলজি ইজ দ্য সেম, হ্যাঁ। তাই না? মানে ওই স্নিকোমিটারের কাজ আসলে ওখানে হয়েছে। মানে আমরা ক্রিকেটে বহুল প্রচলিত যেটা দেখি যে কট বিহাইন্ড হলে বল ব্যাটে লেগেছে কিনা একদম একটা পিক দেখা যায়, একটা সিঙ্গেল পিক পাওয়া গেছে, সেই পিকে গোল বাতিল হয়েছে। ঘটনা হচ্ছে বাঁ দিক থেকে একটা ক্রস এসছে এবং ক্রসটার জন্য লাফিয়ে উঠেছিলেন মাতানোভিচ, বদলি হিসেবে যিনি নেমেছেন, এবং তার ঠিক পেছনে ছিলেন পাশালিচ, যিনি শুরুতে ইনিশিয়ালি ছিলেন অন সাইডে যখন ওই ইনিশিয়াল ক্রস এসছে। তারপরে তিনি বলটা দিয়েছেন গাভারদিওলকে, গাভারদিওল বল করেছেন জালে। কিন্তু মুশকিলটা হয়েছে ওই ক্রস যখন এসছে তখন মাতানোভিচ যে লাভটা দিয়েছেন, ক্রোয়েশিয়া ভেবেছে তার মাথায় বল লাগে নাই, কারণ ওই কন্ট্যাক্ট পয়েন্টের সময় পাশালিচ আবার পুরোপুরি অফ সাইড পজিশনে আছেন। ক্রোয়েশিয়ার দাবি হচ্ছে মাথায় তো বল লাগে নাই, কিন্তু স্নিকোমিটার তো আপনাকে দেখাচ্ছে যে একটা পিক আছে। কারণ ওই বলের মধ্যেই আসলে এবার চিপের ইউজ করা হচ্ছে, যেই চিপ আপনাকে পুরো প্লেয়ারদের ডাটা এবং বল কখন কার গায়ে লাগছে, কোথায় লাগছে, চুলে লাগছে, তার সব কিছু কিন্তু সেখানে চলে আসে। ভিআর কিন্তু সেটা দেখেই তখন হচ্ছে গিয়ে মূল রেফারির সাথে কথা বলেন, মূল রেফারি পরে যেয়ে তার ডিসিশনটাও পাল্টে দিলেন। তার মানে এটা নিয়ে মনে হয় হচ্ছে যে সায়েন্টিফিক্যালি রিজন আছে। এখন ফুটবলে সায়েন্স এসেছে, নতুন নতুন টেকনোলজি এসেছে, সেটা তো হচ্ছে অ্যাডাপ্টও করতে হচ্ছে। যখন আপনাকে বলা হচ্ছে যে ওইখানে চিপের মাধ্যমে জিনিসটা দেখা গেছে, আলটিমেটলি আমরা সেই গ্রাফিক্সটাও আমরা দেখেছি, সো এরপর তো আসলে ক্রোয়েশিয়াকে ব্যাড লাক ছাড়া আসলে কিছু তাদের বলার নেই। মানে অবিচার হয়েছে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ এটাই এখন ফুটবলের নিয়মও। ফুটবলের ভেতরে যে মাইক্রোচিপ যেটা লাগানো থাকে বা সেন্সর যেটা থাকে, এই সেন্সরের প্রবর্তন আরও আগে থেকে হয়েছে। 2022 বিশ্বকাপের কথা অনেকের মনে থাকার কথা, পর্তুগালের একটা গোলের কথা অনেকের মনে থাকার কথা, যেটা সেলিব্রেট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু পরে গিয়ে দেখা গিয়েছিল আসলে রোনালদোর মাথায় বল লাগে নাই, গোল কিন্তু পরে রোনালদোর কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই প্রযুক্তি দিয়ে আপনি এবার জেনেছেন যে পর্তুগাল বেঁচে গেছে, এবং ওই একটা সিঙ্গেল পিক গুড এনাফ টু জাজ যে ওখানে এই প্লেয়ার, অর্থাৎ ক্রোয়েশিয়ার এই প্লেয়ার বল খেলার জন্য, বলটা টাচ করার জন্য ডেলিভারেটলি লাফ দিয়েছেন, তার মাথায় বল লেগেছে, এবং তখন ওই মুহূর্তে পাসালিচ যিনি অ্যাসিস্ট করেছেন, মানে পটেনশিয়ালি অ্যাসিস্ট করার কথা, তিনি ছিলেন অফসাইড পজিশনে। ঠিক ওই জায়গাতেই পুরো প্যাঁচটা লেগে ক্রোয়েশিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। আমি ওই গোলের পরে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াকশন দেখছিলাম, রোনালদো নিজেকে বিশ্বাস করতে পারছিল না, মানে রোনালদোর বিশ্বাস নাই যে, রোনালদো বুঝতে পারছেন না কি করবেন। আর পর্তুগাল এমন জায়গা থেকে ম্যাচ তখন ড্রয়ের দিকে যাচ্ছে, আমরা এক্সট্রা টাইমে যাচ্ছি, যে তখন আর উপায় নাই, মানে ম্যাচ, মানে তখন পর্তুগাল ডিসঅ্যাডভান্টেজে পুরোপুরি। এটাই তো আপনাকে বললাম যে তখন হচ্ছে ওইটা যদি লাস্ট পর্যন্ত স্টে করতো গোলটা, তখন পর্তুগালই ভেঙে পড়তো। আপনি খেয়াল করে দেখেন সেকেন্ড হাফে কিন্তু ক্রোয়েশিয়া মোস্ট অফ দ্য টাইম অ্যাটাকে তারা ডমিনেট করেছে। আপনি হচ্ছে শুরুতেই পেরিসিচের হচ্ছে একটা গোল দেখলাম আমরা, টপ নচ একটা গোল হলো। আপনি কোভাচির যে দুটো অ্যাটেম নিয়েছিলেন সেটার কথা আপনি কি বলবেন, মানে আনবিলিভেবল অ্যাটেম সেখানে তার ছিল। ইনফ্যাক্ট ক্রোয়েশিয়ার তো আপনার দুটা গোল বাতিল হয়েছে, যে আপনার অফ সাইডে যে ক্রিস্টিয়ানো রোনালদো তিনিও একটা গোল করেছিলেন, সেইটাও হচ্ছে সেকেন্ড হাফে এসে বাতিল হলো। কিন্তু যে পেনাল্টিটা হলো, সেই পেনাল্টিটা আমার মনে হয় দ্যাট ওয়াজ লিগাল এনাফ। সেখানে রেনাতো ভেগাকে আসলে ফাউল করা হয়েছিল এবং সেই স্পট কিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো
যিনি কখনো আসলে নকআউট স্টেজে গোল করতে পারেন না ওয়ার্ল্ড কাপের, যদিও পেনাল্টিতে গোল, তারপরও ক্রিস্টিয়ানো রোনালদো সেই খরাটাও কিন্তু কাটিয়েছেন এবং সেই গোলের পর তার সিউ সেলিব্রেশনও কিন্তু আমরা দেখেছি। তার আগে রোনালদো ভেবেছিলেন তিনি গোল করতে পেরেছেন, চমৎকার এক ফার্স্ট টাচে বল নামিয়ে এনে এরপর ফিনিশিং টাচটাও খুঁজে পেয়েছিলেন। সিউটা দিতে গিয়ে তখন থেমেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে তার জন্য একটা মুহূর্ত তোলা ছিল। তারপরে যখন স্পট কিকটা পেল পর্তুগাল, ওটাই তাদের ম্যাচে ফেরার লাইফ লাইন ছিল। এর আগে পর্তুগাল সেইভাবে ম্যাচে ছিল না। রাফায়েল লিয়াও অবশ্য একটা শট করেছিলেন যেটা ক্রস বার কাঁপিয়ে গোলে আর ঢোকেনি। তারপরেই রোনালদো এবং পর্তুগাল ওই স্পট কিক থেকে ম্যাচে ফেরে। রোনালদো যথেষ্ট প্রেশারে ছিলেন। রোনালদো তার ইন্টারন্যাশনাল ম্যাচে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন, এত সব কিছু তার মাথায় ছিল। এর আগে যে 5 বিশ্বকাপ খেলেছেন, নকআউট ফেজে কখনো তার গোল হয় নাই। নকআউট স্টেজে লিওনেল মেসি প্রথম গোল করেছিলেন 2022-এ, তার 5 নম্বর বিশ্বকাপে গিয়ে। রোনালদো করলেন 6 নম্বর বিশ্বকাপে গিয়ে। এখন একটু ইভেন কিন্তু মানে একটা করে নকআউট স্টেজের গোল আর কি হিসাব করলে মেসি আবার এটা ছাড়িয়ে যেতে পারেন পরে নকআউট স্টেজে গোল করলে। যাই হোক, রোনালদো এরপরে সিউটা দেওয়ার সুযোগ পেলেন। তারপরেও ক্রোয়েশিয়াই ম্যাচে এগিয়ে, মানে ক্রোয়েশিয়া এই টিমটায় তো সেই পুরনোরা আছেন, মানে পেরিসিচে তো আর বিশ্বকাপ খেলার কথা না, তাই না? মানে আর কত, কোভাচিচেরও খেলার কথা না। এই প্লেয়াররা এমন ফাইট ব্যাক দিচ্ছিল এর আগে পরে, গোলের আগে পরে, আপনি ভেবে নিতে বাধ্য যে এই ম্যাচে কেউ যদি জেতার জন্য খেলে থাকে সেই দলটার নাম ক্রোয়েশিয়া। মানে তাদের জাতটা যে লড়াকু জাত, এটা তারা মাঠে প্রমাণ করছিল। ডেফিনেটলি। এবং মানে ওই দৃশ্যপট পুরোটাই আসলে পাল্টে দিল 2022-এর সময়। মনে আছে যাকে খেলানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে তখন পর্তুগালের কোচ বসিয়ে রেখেছিলেন গঞ্জালো রামোস, সেই গঞ্জালো রামোসের ক্ষেত্রে তো অলমোস্ট এই বিশ্বকাপে অনেকটা সেরকমই হচ্ছিল। রামোসের সেই গোলটা আপনি এই ম্যাচের মোমেন্টসও বলতে পারবেন, মানে যেইভাবে তিনি গোলটা আসলে করলেন, 3 জন ডিফেন্ডারের মাঝখানে দাঁড়িয়ে জাস্ট মানে মাথার ওপরের সাইডটা দিয়ে তিনি হচ্ছে ঘুরিয়ে দিলেন। মানে এইটার আসলে কোনো সংজ্ঞা হয় না হেডটা দেখা। ব্রিলিয়েন্ট হেডার, মানে এমন একটা গোল যেটা আসলেই ওয়ার্দি, যে আপনাকে ওই গোলে ভর করে একটা দল পরের রাউন্ডে চলে যাবে, একটা দেশ পরের রাউন্ডে চলে যাবে। এই গোল দিয়ে লুকা মদ্রিচ বাদ পড়তে পারেন, এবং মদ্রিচ আমার ধারণা এই গোল নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। রাফায়েল লিয়াও যখন ক্রসটা করেন, 2 জন ডিফেন্ডার মার্ক করছিলেন, বক্সে ছিলেন 3 জন ডিফেন্ডার, একজন ছিলেন আরও সামনে, 2 জনের ভেতর দিয়ে একজনই ওই বলের জন্য গেছেন, তিনি গনসালো রামোস। পেছনে গাভার্দিওল ছিলেন, যিনি কিছুক্ষণ আগে বদলি হিসেবে নেমেছেন। তিনি এরপরে যে হেডটা করলেন, মানে ক্লাসিক। আপনার দলের সাবস্টিটিউট স্ট্রাইকার যদি এই হেডে গোল করতে পারে এইরকম টেম্পারমেন্টের ম্যাচের, তাহলে হি ডিজার্ভস এ প্লেস ইন দ্য স্টার্টিং 11। আমার কাছে তাই মনে হয়। মানে সুপার সাব আসলে কাহাকে বলে? সুপার সাব এত ভালো হয়। গনসালো রামোস সেটা প্রমাণ করলেন, সেটা তিনি পিএসজিতেও করেছেন, সেটা তিনি পর্তুগালেও করেন। কিন্তু আনলাকি হি ইজ যে তিনি আসলে নিয়মিত খেলতে পারেন না পর্তুগালের এই দলটায়। আমি জানি না রবার্তো মার্তিনেজ আজকের এই ম্যাচের পরে নতুন করে ভেবে দেখবেন কিনা যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তো তিনি একটা বড় সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, রোনালদোকে তিনি মাঠ থেকে তুলে ফেলেছেন। রোনালদো যদিও মাথায় নাড়ছিলেন, তার ভালো লাগছিল না, স্বাভাবিক। তিনিও দেখলাম যে মেসির মতো মাটিতে বসে আছেন বদলি হওয়ার পরে। তার ভালো লাগার কোনো কারণ নাই, তিনি তো খেলতেই চাইবেন। কিন্তু গনসালো রামোস যখন গোল করলেন, তিনি তো ছুটে গেলেন ওইখানে গিয়ে উদযাপন করলেন। এখন রবার্তো মার্তিনেজ যদি এই বিশ্বাস করেন যে পরের ম্যাচে স্পেনের সঙ্গে আমি গনসালো রামোসকে স্টার্ট করাবো, রোনালদোকে আমি পরে নামাবো, এই রোনালদো কিভাবে রিয়াক্ট করবেন বা আসলে তাকে কিভাবে হ্যান্ডেলটা করতে হয় সেটা তো মার্তিনেজই ভালো জানবেন, তিনি আলটিমেটলি বুঝতে পারবেন। দেখেন, গ্রুপ স্টেজে 3টা ম্যাচের একটাতেও কিন্তু রোনালদোকে সাব করানো হয়নি, তিনি ফুল 90 মিনিটস আসলে খেলে গেছেন। আজকে যখন হচ্ছে ম্যাচটা মনে হচ্ছিল যে আপনার এক্সট্রা টাইমে চলে যাবে, এমন মোমেন্টেই কিন্তু গনজালো রামোসকে নামানো হলো। এবং খেয়াল করে দেখেন, ওই টাইমে কিন্তু আপনার টানা 4টা পরিবর্তন হলো। আমরা বার্নার্ডো সিলভাকে আমরা দেখলাম, গনজালো রামোস, নেলসন সেবাদো, রুবেন নেভেস, তিনি হচ্ছে গিয়ে নামলেন। ওই চেঞ্জগুলোতে কিন্তু খেলার গতিটা বেড়ে গেছে আলটিমেটলি। কিন্তু পর্তুগাল তো ওই চেঞ্জগুলো করার পরে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। খুব স্বাভাবিক, আপনি যখন একটানা 4টা চেঞ্জ করে ফেলবেন তখন সেই ব্যালেন্সটাও আপনার যাবে। আবার হচ্ছে ওই এই সেট আপটাই কিন্তু তখন চান্সগুলো ক্রিয়েট করছিল, যেই ক্রিয়েশন থেকে আপনি হচ্ছে খেয়াল করে দেখেন লাস্টের গোলগুলো আসলো, লাস্টের গোলটা পার্টিকুলারলি আসলো। বাট মার্তিনেজের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, রাফায়েল লিয়াওকে স্টার্টিং 11 আজকে যখন তিনি প্লেস করলেন, সেই রাফায়েল লিয়াওয়ের ওই গোলে অ্যাসিস্ট যেমন তার রয়েছে, একই সাথে লিয়াওয়ের ওই শটটা দেখেন। আর দিন শেষে আমার কাছে মনে হয় পর্তুগাল ম্যাচটা হয়তো বা আরো আগে সিল করতে পারতো যদি নুনো মেন্দেসের ওই মোমেন্টটা, যেটা আমি মানে তো অনেক আগে, হ্যাঁ
গোল হওয়ার আগে গোল হওয়ার আগে, মানে এইটাই তো আপনার একটা বড় তাদের হচ্ছে হেল্প করতে পারতো ওই গোলটা। তখন কমেন্টেটররাও বলছিলেন একটা কথা, যেটাকে হচ্ছে পুরো পর্তুগাল দলের একটা স্টেটমেন্ট হিসেবেও আপনারা ধরতে পারেন। সেই জিনিসটা কি, নুনো মেন্দেস তিনি একা নিজে শট করতে পারতেন এবং সেখান থেকে শট করলে সেটা গোল হওয়ার চান্স 90% হচ্ছে কি লিভারকোভিচ সেটা ঠেকাতে পারতো না, সেটা ধরেই নেওয়া যায়। তিনি কি করলেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে দিতে গেলেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো বলটা পাওয়ার আগেই সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। তখন কমেন্ট্রি বক্সে বলা হচ্ছিল এটাই পর্তুগাল দলের সমস্যা, কোনো ফুটবলার নিজে যখন সেখানে থাকেন তার থেকে তাদের আশেপাশে যদি রোনালদো থাকে তখন তাদের কাছে মনে হয় মানে ওই কনফিডেন্সটা তারা পান না। এখন পর্তুগালের কিন্তু ওইটাও আসলে রেকটিফাই করার আলটিমেটলি সময় চলে এসেছে। তবে রোনালদো তো এই দলের সাথেই আছেন, তিনি থাকবেন, তিনি খেলবেন এবং বলা যায় তো তিনিও খেলছেন তার শেষ বিশ্বকাপ। ক্রিস্টিয়ানো রোনালদো বা লুকা মদ্রিচ একজনের বিদায় নিশ্চিত ছিল, একজনকে বিদায় নিতেই হতো। ম্যাচ যখন শুরু হয় তখন রোনালদো মদ্রিচকে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে একটু অন্য পাশে তাকালেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই সেই দিন যখন একজন অন্যজনকে বিদায় দেবেন। কে কাকে বিদায় দেবেন তা কেউ জানতো না, তা কারো জানা ছিল না ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত। কিন্তু ম্যাচের যখন শেষ হলো তখন আমরা জানলাম লুকা মদ্রিচ আর বোধহয় বিশ্বকাপ খেলবে না। বোধহয় বলতে হচ্ছে কারণ নিশ্চয়ই 44 বছর বয়সে লুকা মদ্রিচ আর বিশ্বকাপ খেলবেন না। 40 বছর তার হয়ে গেছে, 2010, 14, 18, 22, 2026 5টা বিশ্বকাপ তিনি খেলে ফেলেছেন। সুতরাং 44 বছর বয়সে লুকা মডরিচকে ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে দেখার স্বপ্নটা অনেকটাই মানে অসম্ভবেই আলটিমেটলি বলা যায়। কারণ হচ্ছে সূর্যও একটা সময় অস্ত যায়, লুকা মডরিচের ক্যারিয়ারের সেই টাইমটাও চলে এসছে। রিয়াল মাদ্রিদ ছাড়লেন, এসি মিলানে গেলেন এবং সবাই যেটা ধারণা করছিল এবার বিশ্বকাপের পরেই হয়তো বা তিনি সেই আনুষ্ঠানিক ঘোষণাটাও দিয়ে দেবেন আন্তর্জাতিক ফুটবল বা হচ্ছে ন্যাশনাল টিম থেকেও অবসর চলে যাওয়ার। খালি ওই স্ট্যাটটাই দেখেন, 202টা ম্যাচ তিনি খেলেছেন ক্রোয়েশিয়ার হয়ে, 29টা গোল তার রয়েছে। 2018 বিশ্বকাপের গোল্ডেন বল উইনার তিনি, ব্যালন ডিওর উইনার তিনি। মানে যখন আপনি ক্রোয়েশিয়াকে গণায় ধরবেন না, সেই ক্রোয়েশিয়াকে নিয়ে 2018 বিশ্বকাপের রানার্স আপ তিনি বানিয়েছেন। 2022 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত তিনি নিয়ে গেছেন। মানে একটা যুগেরই আসলে পরিসমাপ্তি হলো এই ম্যাচ দিয়ে। লুকা মদ্রিচ এমন একজন মিডফিল্ডার যাকে শুরুতে দেখে আপনার মনে হতে পারে যে এই হ্যাংলা পাতলা লোক মিডফিল্ড কি করে কন্ট্রোল করবেন। আসলে তিনি মিডফিল্ড কন্ট্রোল করেছেন তার মেধা দিয়ে, আসলে তিনি তার মিডফিল্ড কন্ট্রোল করেছেন তার জীবনের গল্প দিয়ে। মানে তার জীবনের গল্পের সূচনা আসলে কোথায়? যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া থেকে। তার ছোটবেলার গল্প আপনি পড়েন, তার বাবা তার মায়ের গল্প আপনি জানেন। সেখান থেকে আপনি বুঝতে পারেন যে তিনি ছোটবেলা থেকে সংগ্রাম করে ওই পর্যন্ত এসেছেন। যখন তার 2008-এ ইউরোতে প্রথমবার লাইমলাইটে আসা, সেই ক্রোয়েশিয়াও দারুণ করছিল। লোকে তখন ভাবতেন যে এই ছেলে কি করে খেলে, নাম্বার 10 কেন এই ছেলের পেছনে। টটনাম হটস্পার তাকে নিল। টটনামে তখন একটা বিরাট বড় দল গোছাতে যাচ্ছে ওয়ান্দে রামোসের আন্ডারে। টটনামের প্রচুর ইনভেস্টমেন্ট, টটনামে তিনি খুব ভালো করছিলেন। তখনও প্রশ্ন ছিল শুরুতে যে প্রিমিয়ার লিগে সে কী করে মানিয়ে দেবে, এবং তার ভালো করার মাত্রা এতটাই যে রিয়াল মাদ্রিদ যখন তাকে নিল তখনও এই প্রশ্ন আরও একবার ছিল রিয়াল মাদ্রিদ তিনি স্যুট করবেন না, এবং আসলে শুরুর দিকে করেনও নাই। লুকা মদ্রিচ বসে বসেই থাকতেন। এরপরে লুকা মদ্রিচ আসলে কি জিনিস সেটা রিয়াল মাদ্রিদ যখন বুঝেছে তখন রিয়াল মাদ্রিদের লেজেন্ড হয়ে লুকা মদ্রিচ সেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। রিয়ালের এই যে আধুনিক কালের যত সাফল্য সেটা তো লুকা মদ্রিচের, তার এখানে বড় অবদান আছে। ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেই, লুকা মদ্রিচের অবদান সম্ভবত আরও বেশি, তিনি আরও বেশি দিন সার্ভ করে গেছেন। এই কারণে রোনালদো ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে লুকা মদ্রিচকে নিয়ে কথা বলছেন যে ওর আর আমার বয়স তো আসলে খুব কাছাকাছি, 41 আর 41 পিঠে পিঠি আর কি, যেরকমটা বলা হয়। এইরকম ফুটবলার আসলে খুব একটা দেখা যায় না। তার যে শৃঙ্খলা এবং এতদিন ধরে সে খেলছে এবং কোন পর্যায়ে খেলছে সেটা দেখেই বোঝা যায় যে ওর মান আসলে কত ভালো। আমি আশা করি, রোনালদো বলছেন, আমি আশা করি যে এরপরে সে যতদিন খেলবে ততদিন সে যেন দ্রুতি ছড়িয়ে যেতে পারে। রোনালদো জানেন যে এরপরে হয়তো এই লুকা মদ্রিচ আর বিশ্বকাপ খেলা হবে না, কী বা করার আছে সেটা রোনালদো জানতেন যে ব্যাপারটা এরকম যে হয় আমি বাঁচবো নয় তুমি বাঁচবে, তখন তো আর খাতিরের কোনো জায়গা নাই। সেই লুকা মদ্রিচ যখন ম্যাচ শেষ হলো, মদ্রিচ কিন্তু কাঁদেন না। হ্যাঁ, মদ্রিচ খুবই মানে ম্যাচিওর, এবং ভিতিনিয়া দেখেন না ম্যাচে কি বলছে যে ভেরি কাইন্ড হার্টেড, দূর থেকে দেখে বোঝা যায়। এবং এটা আমরা দেখে এমনিই বুঝি যে লুকা মদ্রিচ নিপাট ভদ্রলোক। এই মডার্ন ডে ফুটবলে আমাদের আরও বেশি লুকা মদ্রিচ দরকার ছিল, বা আমাদের আরও বেশি লুকা মদ্রিচ দরকার, এরকম যাকে দেখে আসলে আপনি আইকন মানতে পারেন, যাকে আপনি অনুসরণ করতে পারেন।
ড্রেসিং রুমের কন্ট্রোল থেকে শুরু করে মাঠের পারফরমেন্স সব জায়গায় লুকা মডরিচ তিনি তার লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু দেখিয়ে গেছেন। দেখেন এবারে বিশ্বকাপের শুরুর দিকেও মনে হচ্ছিল লুকা মডরিচ হচ্ছে গিয়ে বুড়িয়ে গেছে, সময় যত গেছে, ম্যাচ যত গেছে, আপনি চিন্তা করেন ফিরলেন। হ্যাঁ, আজকের ম্যাচটা ইনজুরি টাইমে যাচ্ছে, লুকা মডরিচের ওই টাচগুলো বা সেট পিসের সময় তার সেই ইনফ্লুয়েন্সগুলো কিন্তু এই ম্যাচেও আলটিমেটলি ছিল। চেষ্টা করে ফেললেন বিশ্বকাপের, তবে রেখে গেলেন কিন্তু অসংখ্য স্মৃতি। মানে ফুটবলের আলটিমেটলি একটা ভদ্রলোক তার বিদায় হয়ে গেল। তাকে নিয়ে আপনি মাঠের বাইরেও দেখবেন বিতর্কিত কর্মকাণ্ড আপনি একেবারে নাই, কিছু নাই, চুপচাপ। মানে আমার কাছে তিনি হচ্ছে মিস্টার প্রফেসর। এইরকম মিডফিল্ডার আসলে পাওয়া যাবে না সম্ভবত। মানে আমি শিওর যে লিওনেল মেসিও তাকে সম্মান করেন। লিওনেল মেসিও গতবার যখন 2022 বিশ্বকাপ তখন এরকম একটা সমীকরণ ছিল, হয় মেসি নয় মডরিচ, দুজনই আবার বিশ্বকাপে এসছেন, যদিও রোনালদো আছেন, সবাই বিশ্বকাপে আসছেন। এবং এই সব কিছু আমাদেরকে বলছে যে আমরা আসলে ওই জেনারেশনের শেষটা প্রায় দেখে ফেলছি। মানে একটা তো হয়েই গেল লুকা মডরিচের শেষটা। মডরিচের ক্যারিয়ারের পিক মোমেন্ট তো অবশ্যই সেই 2018 যেবার তিনি ব্যালন ডিওর জিতলেন কারণ তার দলকে নিয়ে তিনি গেলেন বিশ্বকাপের ফাইনাল অবধি। আর তার আগে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই। একজন ক্রোয়েশিয়ান লড়াকু যোদ্ধা, সেই যোদ্ধার বিশ্বকাপের অন্তত পক্ষে অধ্যায়টা শেষ হলো পর্তুগালের কাছে হেরে। স্পেন ভার্সেস অস্ট্রিয়া 3-0 গোলে জিতে স্পেন চলে গেছে পরের রাউন্ডে। স্পেনের প্রতিপক্ষ এখন তাদের প্রতিবেশী পর্তুগাল। এই দুই দেশ আগামীবার বিশ্বকাপের ওয়ান অফ দ্য মেনি হোস্টস, তাই না? এবং এই দুই দেশের একটা থাকবে, একটা বাদ পড়বে। স্পেন তার আগে অস্ট্রিয়াকে উড়িয়েই দিল। দেখেন স্পেনের জন্য একটা বড় রিলিফ সেটা হয়েছে যে 2010-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 14, 18, 22 কোনোবারই তারা নকআউট পর্বের ম্যাচ জিততে পারে নাই। 2014-তে তো গ্রুপ স্টেজ থেকে বাদ পড়লো। 2018 কাহিনী আমরা জানি, 2022-এ পেনাল্টি শুট আউট বাদ পড়তে হয়েছে। 18-তে ছিল রাশিয়ার এগেনস্টে। সো সবকিছু মিলে ওই একটা ফাড়া কাটানো, এবং ফাড়া কাটানো কিভাবে তারা কাটালো, পুরো একদম ডমিনেটিং একটা উইন দিয়ে। মানে ধরেন অস্ট্রিয়াকে আমরা বারবার বলি গেগেন প্রেসিং, আজকে কিন্তু তারা ম্যাচে কোনোভাবেই আলটিমেটলি স্পেনের সামনে ছিল না। লামিন ইয়ামালকে আটকানোর জন্য আজকে কনরাড লাইমারকে নিয়ে আসা হলো লেফট ব্যাক পজিশনে। লামিন ইয়ামালকে আটকাতে হবে, আটকাতে পেরেছে, শুধু গোলটা লামিন ইয়ামাল আজকের ম্যাচে করেন নাই। কিন্তু লামিন ইয়ামাল যেভাবে তার রাইট সাইড দিয়ে আজকেও দুটি ছড়িয়েছেন। পর্তুগাল ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন তো এটাই হতে পারে, ওয়ান লাস্ট ড্যান্স ভার্সেস ওয়ান ফার্স্ট ড্যান্স। মানে ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো বা ওয়ান লাস্ট ড্যান্স হতে পারে, লামিন ইয়ামালের ওয়ান ফার্স্ট ড্যান্স হতে পারে। এটা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ। মানে এর পর তো তিনি বলছেন, লামিন ইয়ামাল তো ম্যাচের পর বললেন যে যখন 3-0 গোলে পর্তুগাল স্পেন ম্যাচটা জিতে নিল, যে তাদের বিশ্বকাপ শুরু হলো মাত্র। এটা অবশ্য আগের দিনে তিনি বলছেন যে নকআউট এই জয়ের পরও তাদের আসলে পছন্দ করেন কথা। কিন্তু লামিন ইয়ামাল কি আসলে স্পেনের জয়ের নায়ক? না, মিকেল ওয়াইয়ারথাবাল। আপনি যখন বিশ্বকাপের টপ স্কোরারের চার্টটা খুঁজবেন তখন আপনার স্পেনের একজন স্ট্রাইকারকে রাখতে হবে, সেখানে আপনি তাকে দেখতে পাবেন। মিকেল ওয়াইয়ারথাবাল করেছেন দুইটা গোল এবং তার গোলের ট্যালি ছুটছেই। তাকে নিয়ে আমরা কথা বলি না, সোসিয়েদাদের এই স্ট্রাইকারকে নিয়ে আমরা আসলেই কথা বলি না, কিন্তু ওয়াইয়ারথাবালের কাছ থেকেই তো সেই গোলগুলো আসছে। ওয়াইয়ারথাবালের কাছ থেকে আপনি আজকে ফার্স্ট গোলটার কথাই চিন্তা করেন। ফার্স্ট গোলটা তিনি যেভাবে, মানে একজন লিথাল স্ট্রাইকার বা পোচারের কাজ আসলে ওইটাই হয়। তিনি বলটা আসলো, জাস্ট হচ্ছে গিয়ে তিনি বলটাকে ঘুরিয়ে দিলেন এবং সেখান থেকেই স্পেন গোলটা পেয়ে গেল। দেখেন এই জায়গাটার মধ্যে স্পেনের যেই জিনিসটা আসলে আলটিমেটলি কাজে দিয়েছে, লেফট সাইড থেকে কুকুরেয়া ছিলেন আজকে মানে সুপার ফাস্ট। মানে আমার কাছে মনে হচ্ছিল যে 2000 লাস্ট ইউরো যেটা আসলে হলো, সেই 2024 ইউরোর ওই লেফট সাইড দিয়ে কুকুরেয়ার বারবার ঢুকা, ওই কুকুরেয়ার খেলা আজকে মনে হয় মানে কমপ্লিটলি তেমন একটা পারফরমেন্স দেখলাম। আপনি 3টা গোলেই আলটিমেটলি কুকুরেয়ার হচ্ছে ক্রেডিট দিতে পারবেন। পেড্রি তিনিও ধীরে ধীরে ফিরছেন এবং স্পেনকে আমার মনে হয় স্পেন তাদের নামের বিচারে সবচেয়ে ইন্টারেস্টিং ফুটবলটা আজকে তারা খেলেছে। পেড্রো পোরোর কাছ থেকে আমরা আজকে ম্যাচে গোল দেখেছি, সেটাও হয়েছে চমৎকার একটা গোল। দিন শেষে অস্ট্রিয়াকে পুরো আউটপ্লেড করে দিয়েছে স্পেন। পেড্রো পোরোর নামা, স্টার্টিং 11-এ ফেরা এবং ফেরার পরে গোল করতে পারা, এটাও স্পেনের জন্য স্বস্তির। এবং এই স্পেন টিমটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে উন্নতি করছে। ম্যাচের আগের দিন দে লা ফুয়েন্তে বলছিলেন দলের ওপর বিশ্বাস তার বাড়ছে। তিনি এমন লোক যিনি আসলে খুব ভালো ব্যবচ্ছেদ করেন, সত্যিটাকে সত্যি বলেন, মিথ্যাটাকে আড়াল করেন না। যেটা তার পছন্দ হয় সেটা তিনি খুব স্পষ্ট বলেন, যেটা অপছন্দ হয় সেটাও তিনি স্পষ্ট বলে দেন। তো তিনি যখন বলেন দলের ওপরে তার বিশ্বাস বাড়ছে, তার মানে আসলে যা দাঁড়ায় স্পেনও আসলে শেপে ফিরছে। এবং আমি ম্যাচের আগে প্রেডিকশনে বলছিলাম
তৌসিফের সঙ্গে প্রোগ্রামটাতে, যে আজকের এই ম্যাচটাতেই স্পেন তাদের বিশ্বকাপের সেরা লড়াইটা দেবে বা সেরা খেলাটা খেলবে, এবং স্পট অন আই ওয়াজ। এবং সেরা খেলা দিলে কি হয় সেটা আলটিমেটলি আজকে অস্ট্রিয়া তো বুঝে গেছে। অস্ট্রিয়া মানে তারা ধারে কাছেও হচ্ছে এই ম্যাচটার কোনো কিছুতে ছিল না, এবং স্পেন এখন আলটিমেটলি তারা নিজেদেরকে প্রিপেয়ার করবে সেই রাউন্ড অফ 16 জন্য, পর্তুগাল ভার্সেস স্পেন। এর থেকে মনে হয় মানে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে বড় match সবচেয়ে নাই। বিগ ম্যাচ এটাই আমরা দেখতে যাচ্ছি, স্পেন ভার্সেস পর্তুগাল। মনে আছে সেই 3-3 ঈদের আগের দিনের কথা? আরেকটা ঈদ ফুটবল সমর্থকদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.